আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের এটা দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করেছিলাম, সিনাপস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেখান থেকেই শুরু করব। সিনাপসের কিছু জিনিস বাদ ছিল, সেগুলো আজকে দেখাবো নিউরো ট্রান্সমিটার সম্পর্কে। তো শুরু করা যাক। তো আমরা আগের ক্লাসে স্মল মলিকিউল র্যাপিড অ্যাকশন অ্যান্ড হচ্ছে লার্জ মলিকিউল স্লো অ্যাকশন নিউরো ট্রান্সমিটার নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন এই জিনিসগুলো নিয়ে আমাদের আরেকটু বিস্তারিত জানতে হবে। যেমন হচ্ছে প্রথমে আমরা আলোচনা করব স্মল মলিকিউল র্যাপিড অ্যাকশন ট্রান্সমিটার নিয়ে। তো এখন আমরা নাম থেকে বুঝতে পারছি যে আসলে এই স্মল মলিকিউল অ্যান্ড র্যাপিড অ্যাকশন ট্রান্সমিটার হচ্ছে আমাদের হচ্ছে সাইজে ছোট এবং হচ্ছে এদের কাজ খুব দ্রুত। ঠিক আছে, এরা যত দ্রুত কাজ করে এবং তাড়াতাড়ি এরা ফুরিয়ে যায়, খুবই শর্ট টার্মে কাজ করে এবং সাইজে ওরা ছোট। তো এবার আমরা হচ্ছে এদের কিছু বৈশিষ্ট্য দেখব। প্রথম বৈশিষ্ট্য, এরা হচ্ছে সাইটোসলে সিনথেসিস্ট হয়। সিনথেসিস্ট ইন সাইটোসল অফ প্রিসিন্যাপটিক নিউরন। এটা যদি একটা নিউরন হয়, নিউরনের একজন ক্লেফট বা হচ্ছে আমরা সিন্যাপটিক ক্লেফট যদি বলি, তো সিন্যাপটিক ক্লেফটের আমরা জানি নিউরনের সেল বডি তো অনেক দূরে থাকে। ধরলাম এই যে পুরো একজনের পরে এই হচ্ছে আমাদের সেল বডি থাকে এই দিক দিয়ে। তো এটা হচ্ছে সোমা। তো এখন সোমা থেকে হচ্ছে অনেক দূরে থাকে হচ্ছে আমাদের সিন্যাপটিক ক্লেফট, সিন্যাপটিক ক্লেফট না, সিন্যাপটিক নব। তো সিন্যাপটিক নবের ভিতরে যে সাইটোসল থাকে, হ্যাঁ, এই জায়গায় যে সাইটোসল থাকে, তো ওই সাইটোসলের ভিতরে আমার হচ্ছে এইদিকে আমার এইরা সিনথেসাইজড হয়। ঠিক আছে, সিনথেসাইজড হয়ে একটা ভেসিকলের মধ্যে প্যাকড হয়। এবং সিনথেসিসের জন্য আসলে আমাদের হচ্ছে মেইন যেই অর্গানিজমটা দায়ী এখানে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সাইটোসলের এখানে অনেক পরিমাণে আমরা মাইটোকন্ড্রিয়া পাবো, যারা হচ্ছে আমাদের এই সিনথেসিসে হেল্প করে। তারপরে 2 নাম্বার যেই ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা দেখলাম এটা হচ্ছে ভেসিকল বা হচ্ছে কোনো একটা ব্যাগের মধ্যে স্টোর থাকে। তো স্টোরড ইন দ্য ভেসিকল। এখন কথা হচ্ছে ভেসিকলে এদের স্টোর থাকার উচিত কেন? আসলে এই মাইটোকন্ড্রিয়ার গায়ে অনেক হচ্ছে এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়ার গায়ে এরকম ছোট ছোট এনজাইম থাকে। এই এনজাইমগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটারকে ডিগ্রেড করে দিতে পারে, নিউরো ট্রান্সমিটারকে ধ্বংস করে দিতে পারে। তো এই কারণে আসলে আসলে এরা ভেসিকলের মধ্যে এরা মানে হচ্ছে আটকে থাকে বা হচ্ছে এদেরকে বন্ধ করে রাখা হয়, যেন হচ্ছে এই এনজাইমগুলো আমাদের হচ্ছে কোনো ক্ষতি না করতে পারে এই নিউরো ট্রান্সমিটারগুলো। যেমন হচ্ছে আমরা যদি নরএপিনেফ্রিনের কথা চিন্তা করি, তো এখন নরএপিনেফ্রিন হচ্ছে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গায়ে মনোঅ্যামাইন অক্সিডেজ এনজাইম থাকে মাইটোকন্ড্রিয়ার গায়ে। এই মনোঅ্যামাইন অক্সিডেজ এনজাইম হচ্ছে আমাদের এই নরএপিনেফ্রিনকে ব্রেকডাউন করে দেয়। তো যেই কারণে হচ্ছে এদেরকে ভেসিকলের মধ্যে থাকতে হয়। তারপরে হচ্ছে এরা হচ্ছে ভেসিকল থেকে কিভাবে বের হয়, এটা হচ্ছে আমরা আগে একবার আলোচনা করছি। আমরা আরেকবার যদি বলি, তো আমরা হচ্ছে দেখি, এটা হচ্ছে আমাদের প্রিসিন্যাপটিক টার্মিনাল। এখানে হচ্ছে ভেসিকলের ভিতরে হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটারগুলো থাকে। তো এখন যখনই সেলের মধ্যে কোনো পজিটিভ আয়নের ঢোকে, তখন ক্যালসিয়াম আয়নও ঢুকে। পজিটিভ সোডিয়াম ঢুকলো পরে ক্যালসিয়াম ঢুকলে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলো। তো অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়ার পরে এই ক্যালসিয়াম গিয়ে হচ্ছে আমাদের এই যে ইসের সাথে আর কি, ওই আমাদের ভেসিকলের গায়ের সাথে প্রোটিন থাকে। এই প্রোটিনের নাম হচ্ছে আমরা জানি যে ভিসনেয়ার, ভেসিকলের সাথে থাকে। এবং আমাদের হচ্ছে এই ক্যালসিয়াম হচ্ছে এই ভিসনেয়ারের সাথে বাইন্ড করে। ঠিক আছে, এখানে হচ্ছে ক্যালসিয়াম আমাদের হচ্ছে ভিসনেয়ারের সাথে বাইন্ড করে। এখন ক্যালসিয়াম যখন ভিসনেয়ারের সাথে বাইন্ড করে, আবার ভেসিকল ছাড়াও আমাদের হচ্ছে মেমব্রেনের সাথে টি স্নেয়ার থাকে। তো টি স্নেয়ারের সাথেও আমাদের কি ক্যালসিয়াম গিয়ে বাইন্ড করে। এখন এই ক্যালসিয়াম যখন ভি স্নেয়ার এবং টি স্নেয়ারের সাথে বাইন্ড করে, তখন হচ্ছে একটা জট পাকানো অবস্থা তৈরি করে দেয়, যেটা হচ্ছে ভেসিকলকে আমার হচ্ছে মেমব্রেনের দিকে টেনে নিয়ে যায়। এবং পরে ভেসিকল থেকে হচ্ছে আমাদের হচ্ছে ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার রিলিজ করতে সাহায্য করে। তো এটা ছিল রিলিজিং মেকানিজম। তারপরে হচ্ছে এখন রিলিজিং, যেহেতু আমরা বলছি এটা র্যাপিড অ্যাকশন নিউরো ট্রান্সমিটার, এটা রিলিজ করতে মানে ফিউ মিলিসেকেন্ড, লেস দেন ফিউ মিলিসেকেন্ডের মধ্যে এটা রিলিজ হবে। এবং লেস দেন ফিউ আমাদের হচ্ছে মিলিসেকেন্ডের মধ্যে এরা হচ্ছে অ্যাকশন করবে। অ্যাকশন অ্যান্ড রিলিজ ইন লেস দেন ফিউ মিলিসেকেন্ড। তো এবার হচ্ছে এদের অ্যাকশন নিয়ে আমাদের একটু জানার বিষয়। তো রিলিজ খুব দ্রুত, অ্যাকশন খুব দ্রুত। এবার হচ্ছে অ্যাকশন। তো এখন হচ্ছে এদের অ্যাকশন কি।
অ্যাকশন হচ্ছে ডিপেন্ড করে আসলে এটা কি এক্সাইটেবল নিউরোট্রান্সমিটার অথবা ইনহিবিটিং নিউরোট্রান্সমিটার কোনটা আসলে। যদি এটা কোনো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হয়, যেমন হচ্ছে এরা পরবর্তী সেলকে স্টিমুলেট করবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এরা হচ্ছে পরবর্তী সেলে সোডিয়াম কন্ডাক্টেন্সটা বাড়িয়ে দেয়, সোডিয়াম কন্ডাক্টেন্স ইনক্রিজ করে যদি এরা হচ্ছে এক্সাইটেবল। আর হচ্ছে যদি এরা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হয়, হ্যাঁ, যদি এরা কী হয়, যদি এরা ইনহিবিটরি হয়, ইনহিবিটরি হলে তখন হচ্ছে এরা মানে সামনের সেলের হচ্ছে পটাশিয়াম কন্ডাক্টেন্সকে বাড়িয়ে দিবে। তো এটার ব্যাখ্যা একটু দেওয়া যাক। তো আমরা নর্মালি একটা সেল যদি দেখি, আমরা তো জানি সেল হচ্ছে পজিটিভ হলে হচ্ছে কাজ করে আর কি, সেল ডিপোলারাইজড হলেই তো কাজ করে বা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। এখন নর্মালি সেলের বাইরে হচ্ছে আমাদের সোডিয়ামের ঘনত্ব অনেক বেশি, সেলের ভিতরে হচ্ছে সোডিয়াম অনেক কম, আবার সেলের বাইরে পটাশিয়াম অনেক কম, কিন্তু সেলের ভিতরে পটাশিয়াম অনেক বেশি। তো এখন যদি আমি সেলের মধ্যে আমি যদি সোডিয়াম কন্ডাক্টেন্সটাকে বাড়িয়ে দিই, তখন কি আমার হচ্ছে সেলের ভিতরে সোডিয়াম ঢুকতেছে, সেল ডিপোলারাইজড হচ্ছে। তো সেই কারণে হচ্ছে তখন সেল এক্সাইট হচ্ছে। তো যে সকল নিউরোট্রান্সমিটার এক্সাইটেটরি তারা হচ্ছে সেলের সোডিয়াম কন্ডাক্টেন্সকে বাড়িয়ে দেয়। আবার আমরা জানি সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে এবং সেলের বাইরে পটাশিয়াম কম থাকে। তো এখন যদি আমি পটাশিয়ামের কন্ডাক্টেন্স বাড়িয়ে দিই, তখন কিন্তু সেলের ভিতর থেকে সেলের বাইরের দিকে হচ্ছে পটাশিয়াম চলে আসবে এবং সেক্ষেত্রে সেল কিন্তু রিপোলারাইজড অথবা হাইপার পোলারাইজড হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমার কী হবে, এই ক্ষেত্রে হচ্ছে হাইপার পোলারাইজড হবে। এবং হাইপার পোলারাইজড হওয়ার কারণে কি, হাইপার পোলারাইজড হওয়ার কারণে হচ্ছে আমার সেলের ভিতরে মানে হচ্ছে আমার যেহেতু কোনো অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না, কারণ হাইপার পোলারাইজড, এবং অ্যাকশন পটেনশিয়াল না তৈরি হওয়ার কারণে এটা হচ্ছে ইনহিবিটর হিসাবে কাজ করে। তো যে সকল নিউরোট্রান্সমিটার ইনহিবিটর হিসাবে কাজ করে তারা হচ্ছে সেলের পটাশিয়াম কন্ডাক্টেন্সকে বাড়িয়ে দেয়। আবার অনেকে ক্লোরিন কন্ডাক্টেন্সকেও বাড়ায় দেয়। তো ক্লোরিন হচ্ছে তখন সেলের ভিতরে গেলে, ক্লোরিন যেহেতু নেগেটিভ আয়ন, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু জিনিস জানার আছে যে আসলে ক্লোরিন তখন কি, ক্লোরিন হচ্ছে আমাদের সেভাবে ডিপোলারাইজ করবে না, বরং হাইপার পোলারাইজ করবে এবং এক্ষেত্রেও সেটা ইনহিবিটর হিসাবে কাজ করবে। তবে একটা ব্যাপার হচ্ছে, আমরা জানি যে একটা সেলের নেগেটিভ মানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নর্মালি নেগেটিভ থাকে। তো ক্লোরিন একটা নেগেটিভ আয়ন, ঠিক আছে। তো ক্লোরিন একটা নেগেটিভ আয়নের কারণে আসলে একটা সোডিয়াম যত ভালোভাবে বা যত পজিটিভলি বা যত স্বতঃস্ফূর্তভাবে আমার হচ্ছে সেলের ভিতরে ঢুকবে, একটা ক্লোরিন সেলের ভিতরে অত তাড়াতাড়ি বা অত ভালোভাবে ঢুকবে না। তো এই কারণে হচ্ছে আমাদের হচ্ছে ক্লোরিনের কন্ডাক্টেন্স বাড়িয়ে খুব বেশি একটা লাভ হয় না। তো আসলে ইনহিবিশন এবং এক্সাইটেশন টোটালি ডিপেন্ড অন, মানে ম্যাক্সিমামই ডিপেন্ড অন আমার হচ্ছে সোডিয়াম কন্ডাক্টেন্স অ্যান্ড পটাশিয়াম কন্ডাক্টেন্স। তারপরে হচ্ছে স্লো অ্যাক্টিং র্যাপিড অ্যাকশন বা হচ্ছে স্মল মলিকিউল র্যাপিড অ্যাকশন ট্রান্সমিটারের আরেকটা ধর্ম হচ্ছে এরা রিসাইকেল সম্ভব, এটা হচ্ছে রিসাইক্লিং সম্ভব। তো নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের একটা ধরলাম প্রিসিন্যাপটিক টার্মিনাল। তো প্রিসিন্যাপটিক টার্মিনালের মধ্যে হচ্ছে আমরা অ্যাসিটাইল কোলিন পাবো, হ্যাঁ, এটার মধ্যে কী পাবো, এর মধ্যে হচ্ছে অ্যাসিটাইল কোলিন পাবো, অ্যাসিটাইল কোলিন। এখন অ্যাসিটাইল কোলিন কীভাবে সিনথেস হয়, তো নর্মালি প্রিসিন্যাপটিক টার্মিনালের সেলের ভিতরে আমার হচ্ছে এই জায়গাটা যদি আমি জুম করি, তো এখানে হচ্ছে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এবং তার সাথে থাকবে হচ্ছে আমাদের কোলিন। এখন অ্যাসিটাইল কোয়ে আর কোলিন একটা এনজাইমের সাহায্যে, এনজাইমটার নাম হচ্ছে কোলিন অ্যাসাইল ট্রান্সফারেজ, এনজাইমের নাম হচ্ছে কোলিন অ্যাসাইল ট্রান্সফারেজ, এর সাহায্যে অ্যাসিটাইল কোলিনে তৈরি হবে, হ্যাঁ, অ্যাসিটাইল কোলিনে তৈরি হলো এবং পরবর্তীতে এরা হচ্ছে মানে বিভিন্ন ভেসিকলের মধ্যে প্যাকড হয়ে এরকম একটা সিক্রেটারি গ্র্যানিউল বা একটা ভেসিকল তৈরি করবে। এরপরে হচ্ছে যখন অ্যাসিটাইল কোলিন আমার হচ্ছে রিলিজ হলো, এখানে অ্যাসিটাইল কোলিন চলে আসলো, ধরলাম এখানে হচ্ছে অ্যাসিটাইল কোলিন আছে। এখন অ্যাসিটাইল কোলিন এখানে চলে আসার পরে অ্যাসিটাইল কোলিন তার কাজ করলো, কাজ করার পরে যখন অ্যাসিটাইল কোলিনের কাজ করার আর দরকার নেই বা কাজ করা শেষ, তখন আরেকটা এনজাইম এখানে কাজ করবে, যে এনজাইমের নাম হচ্ছে কোলিন এস্টারেজ, কোলিন এস্টারেজ। এবং এই কোলিন এস্টারেজ তখন আবার অ্যাসিটাইল কোলিনকে ভেঙে আবার হচ্ছে অ্যাসিটেট প্লাস হচ্ছে কোলিন এতে কনভার্ট করবে এবং এই অ্যাসিটেট এবং কোলিন পরবর্তীতে আবার আমার হচ্ছে প্রিসিন্যাপটিক টার্মিনালে রিসাইকেলড হবে, ঢুকবে এবং আবার ভেসিকলের ভিতর ঢুকে আবার নতুন করে ইউজ হবে। এটাই হচ্ছে রিসাইক্লিং প্রসেস অফ আমাদের হচ্ছে নিউরোট্রান্সমিটার। এখন নর্মালি র্যাপিড অ্যাকশন স্লো মলিকুলার ওয়েট বা লো মলিকুলার ওয়েট র্যাপিড অ্যাকশন নিউরোট্রান্সমিটারগুলো সাধারণত রিসাইকেলড হতে পারে, বাট লার্জ মলিকুলগুলো হতে পারে না। এবার আমরা হচ্ছে একটা একটা করে নিউরোট্রান্সমিটার দেখব এবং তারা কোথায় থাকে
এবং তাদের কাজ কি এইগুলো হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। তো প্রথমেই হচ্ছে আমরা যদি দেখি আমাদের হচ্ছে অ্যাসিটাইল কোলিন, এক নম্বর অ্যাসিটাইল কোলিন। এখন অ্যাসিটাইল কোলিন থাকে কোথায়? অ্যাসিটাইল কোলিন মেনলি থাকে হচ্ছে এক নাম্বার, আমরা যদি সেরিব্রাল কর্টেক্সের দিকে তাকাই, তো সেরিব্রাল কর্টেক্সের মধ্যে সেরিব্রাল কর্টেক্সের এই সামনের পার্টে আমরা যদি অ্যানাটমি একটু ভালো করে পড়ি জানি এটাকে বলা হচ্ছে মোটর কর্টেক্স, ঠিক আছে, মোটর কর্টেক্স। তো এখন এই মোটর কর্টেক্সের মধ্যে হচ্ছে আমরা পিরামিডাল সেল পাই। সেরিব্রাল কর্টেক্সের 6টা লেয়ার, তো 6টা লেয়ারের একদম শুরুর লেয়ারই আমরা হচ্ছে পিরামিডাল সেল পাই। তো পিরামিডাল সেল একদম সব লেয়ার জুড়েই থাকে আর কি, তো একজন থাকে সব জায়গায়। তো এখন পিরামিডাল সেলে বা লার্জ মোটর কর্টেক্সের লার্জ পিরামিডাল সেলগুলোতে, হ্যাঁ, লার্জ পিরামিডাল সেল, এই সেলগুলোর নিউরোট্রান্সমিটার হিসাবে আমাদের হচ্ছে অ্যাসিটাইলকোলিন কাজ করে। তারপরে আমাদের হচ্ছে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে এটা যদি মিড ব্রেন হয়, তো মিড ব্রেনের উপরে থ্যালামাস থাকে, সমস্যা না। তো এরপরে হচ্ছে আমার একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের নাম হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, তার উপরে কডেট নিউক্লিয়াস। তো লেন্টিফর্ম নিউক্লিয়াস, কডেট নিউক্লিয়াস, তারপর হচ্ছে সাবস্টেন্সিয়া নায়াগ্রা, এদেরকে একসাথে বেজাল গ্যাংলিয়া বলে। তো এই বেজাল গ্যাংলিয়া বা হচ্ছে বেজাল নিউক্লিয়াস, তো এই বেজাল গ্যাংলিয়া বা বেজাল নিউক্লিয়াস হচ্ছে আমরা অ্যাসিটাইলকোলিন রিলিজিং নিউরোট্রান্সমিটারগুলো পাই বা নিউরনগুলো পাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের যদি এটা হচ্ছে একটা স্কেলিটাল মাসেল হয়, একটা ধরলাম একটা স্কেলিটাল মাসেল, আমাদের হাত পায়ের যে মাসেল যেমন বাইসেপস, ট্রাইসেপস বা ডেলটয়েড মাসেল, এগুলো তো স্কেলিটাল মাসেল। এই যে নার্ভগুলো হচ্ছে আমাদের স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দিচ্ছে, এই নার্ভটা ধরলাম আমাদের ইন্টারকোস্টাল নার্ভ, আমাদের হচ্ছে বুকের যে স্কেলিটাল মাসেলগুলো সাপ্লাই দিচ্ছে। তো এখন এই স্কেলিটাল মাসেল যেই নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে সেই নার্ভগুলোর টার্মিনালেও আমাদের কী পাবো, আমরা হচ্ছে অ্যাসিটাইলকোলিন পাবো। তো নার্ভ সাপ্লাইং স্কেলিটাল মাসেল, ঠিক আছে, স্কেলিটাল মাসেল। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে আমরা যদি অটোনমিক নার্ভাস সিস্টেমের দিকে তাকাই, অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের সেই নার্ভাস সিস্টেম যেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। তো কিছু অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রিগ্যাংলিয়নিক ফাইবার, অটোনমিক নার্ভাস সিস্টেমে কি প্রিগ্যাংলিয়নিক ফাইবারে হচ্ছে আমরা কী পাই, আমরা হচ্ছে পাই হচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলিন। তারপরে হচ্ছে আমরা যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের দিকে তাকাই, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনের নার্ভাস সিস্টেম, ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। তো সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও আমরা কী পাই, আমরা হচ্ছে অ্যাসিটাইলকোলিন পাই। তবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের মধ্যে আমরা পাবো। তো এখন অ্যাসিটাইলকোলিনের কাজ কী? অ্যাসিটাইলকোলিনের কাজ হচ্ছে মোস্টলি এরা হচ্ছে এক্সাইটেটরি, মানে ম্যাক্সিমাম সেল এরা হচ্ছে এক্সাইট করে, যে ম্যাক্সিমাম জায়গায় এরা হচ্ছে এক্সাইটেটরি হিসাবে কাজ করে। কিছু জায়গায় হচ্ছে এরা ইনহিবিটরিও কাজ করে। তো কিছু জায়গায় ইনহিবিটরি কোথায়, যেমন হচ্ছে ভেগাস নার্ভ কী করে, ভেগাস নার্ভ হচ্ছে আমার হার্টকে কন্ট্রাক্টিলিটি কমায়, তো সেক্ষেত্রে ওরা হচ্ছে ইনহিবিটরি হিসাবে কাজ করে। তো এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিনের সব কথাবার্তা। 2 নাম্বার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নরএপিনেফ্রিন, NE বা নরএপিনেফ্রিন। তো নরএপিনেফ্রিন হচ্ছে একটা ক্যাটেকোলামিন। তো এরা কোথায় পাবো, এদেরকে মেইনলি আমরা পাবো হচ্ছে ব্রেন স্টেমে। তো আমরা যদি ব্রেন স্টেমের দিকে তাকাই, ব্রেন স্টেম কাকে বলে, মিড ব্রেন পন্স অ্যান্ড মেডুলা, হ্যাঁ, মিড ব্রেন পন্স অ্যান্ড মেডুলা, এটা কিন্তু ব্রেন স্টেম বলে। তো এই ব্রেন স্টেমে হচ্ছে আমরা পাবো, এখন ব্রেন স্টেমের মধ্যে একটা জায়গা আছে আমাদের পন্সের মধ্যে, পন্সের কোন জায়গা, পন্সের সেই জায়গার নাম হচ্ছে লোকাস সেরুলিয়াস। এইখানে হচ্ছে আমরা এই নরএপিনেফ্রিন রিলিজিং নিউরোট্রান্সমিটার পাবো। এখন লোকাস সেরুলিয়াসের কাজ কী? লোকাস সেরুলিয়াস হচ্ছে মানুষের মুড অ্যান্ড মাইন্ড প্লাস ওয়েকফুলনেস, এই দুটা নিয়ন্ত্রণ করে। তারপরে আরেক জায়গায় পাবো হচ্ছে হাইপোথ্যালামাস। তো আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের যদি ব্রেনের সামনের পার্ট হয়, মিডিয়াল পার্ট, তো এখানে হচ্ছে হাইপোথ্যালামাস থাকে আমাদের হচ্ছে অপটিক ট্র্যাক্টের মাঝখানে, 2 অপটিক ট্র্যাক্টের মাঝখানে হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি থাকে। তো হাইপোথ্যালামাসেও আমরা কী পাবো, আমরা সেই এক্সাইটেটরি নরএপিনেফ্রিন নিউরোট্রান্সমিটার পাবো। তো এখন নরএপিনেফ্রিনের কাজ কী? নরএপিনেফ্রিনের কাজ হচ্ছে এই সেম টাইম ম্যাক্সিমাম হচ্ছে এরা এক্সাইটেটরি কাজ করে।
অ্যান্ড কিছু কিছু জায়গায় ইনহিবিটরি হিসাবেও কাজ করে। এখন ইনহিবিটরি আর এক্সাইটেটরি আসলে এরা কীভাবে কাজ করে? তো নরএপিনেফ্রিন হচ্ছে মেজর সিম্প্যাথেটিক স্টিমুলেন্ট হিসেবে কাজ করে বডিতে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যে সকল হরমোন বা যে সকল আমরা যদি বলি নিউরোট্রান্সমিটার কাজ করে, তার মধ্যে তিনটা নিউরোট্রান্সমিটার হচ্ছে, তিনটাই কাজ করে মেনলি, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন অ্যান্ড হচ্ছে। তো এখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যেহেতু নরএপিনেফ্রিন কাজ করে, তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেই যেই জায়গায় এক্সাইটেবল সেখানে নরএপিনেফ্রিন এক্সাইটেটরি হিসাবে কাজ করবে, আবার যেই যেই জায়গায় হচ্ছে ইনহিবিটরি, নরএপিনেফ্রিন সেখানে ইনহিবিটরি হিসাবেও কাজ করবে। তো কীভাবে বুঝবো? আমরা জানি যে আলফা 1, বিটা 1 এরা হচ্ছে এক্সাইটেটরি হিসাবে কাজ করে। তো যেই সব জায়গায় যেই সব সেলের উপরে আমার হচ্ছে আলফা 1 বা বিটা 1 রিসেপ্টর থাকে, সেই সব জায়গায় নরএপিনেফ্রিন এক্সাইটেটরি হিসাবে কাজ করে। আবার যেখানে আলফা 2 অথবা বিটা 2 রিসেপ্টর থাকে, সেখানে আমার নরএপিনেফ্রিন কি, নরএপিনেফ্রিন হচ্ছে আমার ইনহিবিটরি হিসাবে কাজ করে। ঠিক আছে, তারপরে হচ্ছে ডোপামিন। তো ডোপামিন মেনলি হচ্ছে আমাদের মুভমেন্টের জন্য মেনলি ইনভলভড। ঠিক আছে, তো মুভমেন্টের জন্য মেনলি ইনভলভ কীভাবে আমরা একটু দেখি। আসলে ডোপামিন হচ্ছে, এটা যদি মিড ব্রেইন হয়, মিড ব্রেইনের তিনটা পার্ট। মিড ব্রেইনের সামনের পার্টকে বলা হচ্ছে আমাদের ক্রাস সেরিব্রি, তারপরের পার্টটাকে বলা হচ্ছে আমাদের টেকটাম, আর লাস্টের পার্টটাকে বলা হচ্ছে টেগমেন্টাম। এখন ক্রাস সেরিব্রি আর টেকটামের ঠিক মাঝ বরাবরে কিছু কালো আমরা পদার্থ পাই, যে কালো পদার্থের নাম হচ্ছে সাবস্টেন্সিয়া নায়াগ্রা। এখন আবার আমরা বেজাল গ্যাংলিয়ায় পেয়েছিলাম যে আমাদের হচ্ছে এই যে ছিল আমাদের হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, তার উপরে এটা হচ্ছে কডেট নিউক্লিয়াস। তো লেন্টিফর্ম, এটা হচ্ছে কডেট। তো এখন এই যে সাবস্টেন্সিয়া নায়াগ্রা এবং এই লেন্টিফর্ম নিউক্লিয়াস এবং কডেট নিউক্লিয়াস, এই লেন্টিফর্ম এবং কডেটটা একসাথে বলা হচ্ছে স্ট্রায়াটাম। এই নায়াগ্রাম, সাবস্টেন্সিয়া নায়াগ্রা থেকে স্ট্রায়াটাম পর্যন্ত যে পাথওয়ে, এই পাথওয়ের নাম হচ্ছে নায়াগ্রো স্ট্রায়াটাল পাথওয়ে। এখন এই যে নায়াগ্রো স্ট্রায়াটাল পাথওয়ে, যেই মানে যেই পাথওয়েটা আছে, এইখানের যেই আমার হচ্ছে নিউরো ট্রান্সমিটারগুলো, এটা তো একটা নিউরন আর কি, এই নিউরন থেকে যে নিউরো ট্রান্সমিটারগুলো বের হবে, ধরলাম হচ্ছে এই দিকে একটা নিউরো ট্রান্সমিটার বের হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের ডোপামিন। তো এখন আমরা বুঝলাম যে আসলে নায়াগ্রা, সাবস্টেন্সিয়া নায়াগ্রা থেকে আমাদের লেন্টিফর্ম নিউক্লিয়াস অথবা স্ট্রায়াটাম পর্যন্ত যে পাথওয়ে, নায়াগ্রো স্ট্রায়াটাল পাথওয়ে, ওইটা হচ্ছে ডোপামিন হচ্ছে কাজ করে ওইখানে। তো ডোপামিনের কাজ হচ্ছে আবার দুই ধরনের। নায়াগ্রো স্ট্রায়াটাল পাথওয়েতে ডোপামিনের রিসেপ্টর থাকে, একটার নাম হচ্ছে D1 রিসেপ্টর, একটা হচ্ছে D1 রিসেপ্টর, একটা হচ্ছে D2 রিসেপ্টর। তো নর্মালি ডোপামিন D1 রিসেপ্টরে যখন বাইন্ড করে তখন সে এক্সাইটেটরি হিসাবে কাজ করে, আর যখন সে D2 এর সাথে বাইন্ড করে তখন সে ইনহিবিটরি হিসাবে কাজ করে। তো ডোপামিন এক্সাইটেটরি, ইনহিবিটরি দুটোই কাজ করতে পারে। আর এই নায়াগ্রো স্ট্রায়াটাল পাথওয়ের ইম্পর্টেন্সটা কি? নায়াগ্রো স্ট্রায়াটাল পাথওয়ে হচ্ছে আমাদের মুভমেন্টে হেল্প করে। এখন ধরলাম যে কারো নায়াগ্রো স্ট্রায়াটাল পাথওয়েতে সমস্যা, ধরলাম এদিকে লিশন হয়েছে, কোনো নার্ভাস লিশন, যে কারণে হচ্ছে নায়াগ্রো স্ট্রায়াটাল পাথওয়েতে সমস্যা, তখন যেই রোগটা হবে সেই রোগটার নাম হচ্ছে পার্কিনসন ডিজিজ। মুভমেন্টে সমস্যা, অনেক সমস্যা হয়, হাঁটতে পারে না অথবা হচ্ছে হাত পা কাঁপাকাঁপি করে, ট্রেমর দেখা যায়। তারপরে এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্লাইসিন। তো আমরা যদি একটা স্পাইনাল কর্ড দেখি, তো স্পাইনাল কর্ডে একটা নিউরন আসে, তারপর একটা নিউরন বের হয়, এই জায়গাটার নাম তো একটা সিনাপস। তো এই সিনাপসগুলোতে আমরা গ্লাইসিন পাবো। তো গ্লাইসিন মেইনলি হচ্ছে ইনহিবিটরি হিসাবে কাজ করে। এখন আমরা দেখলাম যে ম্যাক্সিমাম নিউরোট্রান্সমিটারই হচ্ছে এক্সাইটেটরি। এখন আমাদের ইনহিবিটরি কিছু নিউরোট্রান্সমিটার আছে, মানে ম্যাক্সিমাম নিউরোট্রান্সমিটার এর আগ পর্যন্ত আমরা যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে মেইনলি এক্সাইটেটরি, পার্শিয়ালি ইনহিবিটরি। বাট একটা নিউরোট্রান্সমিটার যদি কেউ বলে যে তুমি একটা নিউরোট্রান্সমিটার বলো যে নিউরোট্রান্সমিটারটা হচ্ছে ইনহিবিটরি হিসাবে কাজ করে, তখন যেটার নাম হবে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় গাবা, বা হচ্ছে গামা অ্যামিনো বিউটাইরিক অ্যাসিড, এবং এরা হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তো এখন নিউরোট্রান্সমিটার হচ্ছে আমরা কোথায় পাবো, এই গাবা কোথায় পাবো?
এক নাম্বার স্পাইনাল কর্ডে পাবো, নার্ভ টার্মিনাল অফ দ্য স্পাইনাল কর্ড। 2 নাম্বার এটা কোথায় পাবো, এটা সেরেবেলামে পাবো। তারপরে হচ্ছে বেজাল গ্যাংলিয়ায় পাবো। এবং সবার লাস্টে সেরিব্রাল কর্টেক্সে পাবো। এখন এদের কাজ কি, আমরা যদি একটা পাথওয়ে দেখি, আসলে যে কোনো পাথওয়েতেই তো সবসময় তো আমার এক্সাইটেটরির প্রয়োজন নেই, কিছু কিছু ক্ষেত্রে আমার ইনহিবিটরিও দরকার, না হলে তো নার্ভ ওভার স্টিমুলেট হবে। যেমন হচ্ছে আমরা যদি স্পাইনাল কর্ডের দিকে তাকাই, এটা যদি স্পাইনাল কর্ড হয়, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে মোটর নিউরন বের হয় এদিক দিয়ে। তো মোটর নিউরনের আবার হচ্ছে এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন আর এটা হচ্ছে আপার মোটর নিউরন। তো এর মাঝখানে কিছু ইন্টার নিউরন থাকে। হ্যাঁ, এই ইন্টার নিউরনগুলো আসলে গাবা রিলিজিং ইন্টার নিউরন, যেই কারণে হচ্ছে সবসময় তো মানে আপার মোটর নিউরন থেকে যেই পরিমাণ স্টিমুলেট আসে, অত স্টিমুলেট দিয়ে মুভমেন্ট হলে তো খুব সমস্যা হয়ে যেত। সেই কারণে হচ্ছে এই নার্ভ টার্মিনাল অফ দ্য স্পাইনাল কর্ডে গাবা রিলিজিং নিউরোট্রান্সমিটার বা গাবা রিলিজিং নার্ভ নিউরনগুলো থাকে। তবে তো গাবা বললাম একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, তবে একটা কথা আছে, সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের সময়, মানে মায়ের পেটে থাকা অবস্থায় ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের সময় গাবা ওয়াজ এক্সাইটেটরি। তো মায়ের পেটে যখন ছিলাম তখন হচ্ছে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের সময় গাবা এক্সাইটেটরি হিসাবে কাজ করতো। তারপরে আমরা হচ্ছে যদি দেখি হচ্ছে গ্লুটামেট। তো গ্লুটামেট হচ্ছে আমাদের হচ্ছে কোত্থেকে বের হয়, আমাদের সেন্সরি পাথওয়ে অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর পোস্ট সিনাপটিক টার্মিনাল থেকে বের হয়। ঠিক আছে, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের থেকে থাকে এটা। তো এটা মোস্টলি হচ্ছে এক্সাইটেটরি। এরপরে আরেকটা নিউরোট্রান্সমিটার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সেরোটোনিন। তো সেরোটোনিন কি করে, আমরা যদি দেখি আমাদের হচ্ছে ব্রেন স্টেমে আমাদের হচ্ছে র্যাফি নিউক্লিয়াস থাকে। তো ব্রেন স্টেমে আমাদের হচ্ছে র্যাফি নিউক্লিয়াস থাকে। তো এই র্যাফি নিউক্লিয়াস থেকে হচ্ছে সেরোটোনিন ক্ষরণ হয়। ঠিক আছে, র্যাফি নিউক্লিয়াসের যে নিউরনগুলো থাকে ওটা হচ্ছে সেরোটোনিন থাকে। তারপরে হচ্ছে এখন সেরোটোনিনের কাজ কি, সেরোটোনিন হচ্ছে আমাদের ইনহিবিশন টু দ্য পেইন পাথওয়ে। আমাদের যে পেইন পাথওয়েগুলো আছে সেক্ষেত্রে হচ্ছে সেরোটোনিন হচ্ছে ইনহিবিটর হিসাবে কাজ করে এবং হচ্ছে ব্যথা কমাইতে সাহায্য করে। তারপরে হচ্ছে সেরোটোনিন মুড নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল দ্য মুড। তাছাড়া সেরোটোনিন স্লিপ সাইকেলও নিয়ন্ত্রণ করে বা স্লিপ নিয়ন্ত্রণ করে। তো এইগুলোই সেরোটোনিনের কাজ। তো র্যাফি নিউক্লিয়াস কি এটা আমরা সামনে দেখতেছি। তারপরে আমাদের হচ্ছে সবার লাস্টের যেই র্যাপিড অ্যাকশন নিউরোট্রান্সমিটার সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। তো নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের বের হয় ব্রেন থেকে, নার্ভ টার্মিনাল অফ দ্য ব্রেন। তারপরে হচ্ছে তো এরা হচ্ছে কি নার্ভ টার্মিনাল অফ দ্য ব্রেন থেকে বের হবে। তো এরা কি করে, এরা হচ্ছে লং টার্ম বিহেভিয়ার অ্যান্ড মেমোরিতে সাহায্য করে। একটা জিনিস মনে রাখার জন্য অনেক সময় তো নাইট্রিক অক্সাইড এক্ষেত্রে সাহায্য করে। তারপরে হচ্ছে এখন এটা একটু অন্যান্য নিউক্লিয়াস বা অন্য নিউরোট্রান্সমিটার থেকে একটু ডিফারেন্ট। এটা অন্যান্য নিউরোট্রান্সমিটার থেকে কি ডিফারেন্ট। এখন কি কি ডিফারেন্ট এদের মধ্যে আমরা দেখতে পাই, এক নাম্বার, প্রথম কথা এরা ভেসিকলে স্টোরড হয় না। নর্মালি আমরা দেখি একটা নিউরোট্রান্সমিটার ভেসিকলে স্টোরড হয়, বাট নাইট্রিক অক্সাইড নট স্টোরড ইন দ্য ভেসিকল। তারপরে হচ্ছে তো ভেসিকলে যেহেতু স্টোর হয় না, তাহলে তো এটা মানে অনেক সময় আমার মানে একটা জিনিস ভেসিকলে স্টোর হওয়া মানে কি, এটা কিছু সময় থাকতে পারে। তো নাইট্রিক অক্সাইড যেহেতু ভেসিকলে নাই, তো এটা আসলে আগের থেকে তৈরি না, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফরমেশন অ্যান্ড ইনস্ট্যান্ট অ্যাকশন। তারপরে হচ্ছে
নর্মালি আমরা জানি যে একটা নিউরো ট্রান্সমিটার হচ্ছে মেমব্রেন পটেনশিয়ালকে চেঞ্জ করে, মেমব্রেন পটেনশিয়ালকে চেঞ্জ করার পর কাজ করে, বাট নাইট্রিক অক্সাইড নট অল্টার দ্য মেমব্রেন পটেনশিয়াল। তো এখন নাইট্রিক অক্সাইড মেমব্রেন পটেনশিয়ালকে অল্টার করে না। তো নর্মালি তো অন্যান্য নিউরো ট্রান্সমিটারগুলো মেমব্রেন পটেনশিয়ালকে অল্টার করে কাজ করতেছিল। তো এখন তাহলে নাইট্রিক অক্সাইড কাজ করে কেমনে? নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের মেটাবলিক মেশিনারিকে চেঞ্জ করে। ঠিক আছে, মেটাবলিক মেশিনারিকে চেঞ্জ করে এবং সেক্ষেত্রে কাজ করে। এখন মেটাবলিক মেশিনারি সাধারণত তো আমরা দেখছিলাম যে লার্জ মলিকিউলগুলো কাজ করে, তো সেক্ষেত্রে এর কাজ অনেকটা লার্জ মলিকিউলের সাথেও মিলে যায়, বাট এটা তো সাইজ ছোটো, এই কারণে এটা স্মল মলিকিউল বলি, আর র্যাপিড কাজও করে তাড়াতাড়ি। বাট আরেকটা কাহিনী হচ্ছে মেটাবলিক মেশিনারি যেহেতু চেঞ্জ করতেছে, তো এই কারণে হচ্ছে এটা সেলের কাজ, মানে সেলের ফাংশন বা সেলের ফাংশন আমরা সেলের এক্সাইটেবিলিটি সেকেন্ড টু মিনিট টু আওয়ার টু ডে, মানে একদম 1 সেকেন্ডের জন্য সেলের ফাংশনালিটি চেঞ্জ করতে পারে, এটা 1 মিনিটের জন্য হলেও চেঞ্জ করতে পারে, 1 ঘন্টা কিংবা 1 দিন বা 1 বছরের জন্য হলেও এটা হচ্ছে চেঞ্জ করতে পারে। তো এই ছিল নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড নিয়ে কাজ। তো নাইট্রিক অক্সাইড হচ্ছে কি? নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের মেইনলি নর্মালি যে কোনো নিউরো ট্রান্সমিটারগুলো, মানে লো মলিকুলার ওয়েট র্যাপিড অ্যাকশন নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের হচ্ছে কীভাবে কাজ করছিল, তারা হচ্ছে সেলের হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিয়ে বা হচ্ছে ইলেকট্রিক্যাল পারমিয়াবিলিটিগুলো চেঞ্জ করছে, যেমন সোডিয়াম পটাশিয়াম ইন্টারেন্সগুলোকে চেঞ্জ করছে এবং সেই ক্ষেত্রে হচ্ছে তারা কাজ করছে। বাট হচ্ছে নাইট্রিক অক্সাইড আসলে আমাদের সেলের অ্যাকশন পটেনশিয়ালকে চেঞ্জ না করে তারা হচ্ছে ডিরেক্টলি মেটাবলিক মেশিনারিকেই চেঞ্জ করে দেয়, যে কারণে এর কাজ অনেকটা লার্জ মলিকিউলের সাথেও মিলে যায়। এরপরে হচ্ছে আমরা পড়ব নিউরোপেপটাইড। তো নিউরোপেপটাইড কি? নিউরোপেপটাইড হচ্ছে আমাদের, যে আমরা বলেছিলাম যে লার্জ মলিকুলার ওয়েট স্লো অ্যাকশন যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে তারাই হচ্ছে মেনলি নিউরোপেপটাইড। তো এর মধ্যে কি আছে? আমরা যে হরমোন বলতে যাদেরকে চিনি তারাই হচ্ছে এর মধ্যে আছে, যেমন হচ্ছে থাইরোটপিন রিলিজিং হরমোন বা টিআরএইচ, তারপরে হচ্ছে লুটিনাইজিং হরমোন, তারপর হচ্ছে সোমাটোট্রপিন, তারপরে হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন এবং ইনসুলিন। এছাড়া আর অনেক আছে নিউরোপেপটাইড, বাট হচ্ছে আমি এই কটা উদাহরণই দিলাম, বইতে আরও লেখা আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন নিউরোপেপটাইডের নামের মধ্যে যদি আমরা দেখি, পেপটাইড মানে কি? পেপটাইড মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের চেইন, অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি করা মানে কি? অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি করা মানেই হচ্ছে প্রথমে অ্যামিনো অ্যাসিড থেকে হচ্ছে আমাদের চেইন তৈরি করবো, তার মানে কি? আমার হচ্ছে ট্রান্সক্রিপশন হওয়া লাগবে, এবং ট্রান্সক্রিপশন হওয়ার পরে কি? ট্রান্সক্রিপশন হওয়ার পরে একটা এমআরএনএ তৈরি হবে। এমআরএনএ কি? পরবর্তীতে আমাদের হচ্ছে রাইবোজোমে যাবে, এবং রাইবোজোমে আমাদের কি? অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি করবে। তাহলে নিউরোপেপটাইড সিনথেসিস হয় কোথায়? নিউরোপেপটাইড সিনথেসিস হয় হচ্ছে সোমারতে। ঠিক আছে, নিউরোপেপটাইড সিনথেসিস হয় কোথায়? সোমাতে বা হচ্ছে বডিতে। নর্মালি আমরা জানি যে আসলে আমাদের লো মলিকুলার ওয়েট র্যাপিড অ্যাকশন যে নিউরো ট্রান্সমিটারগুলো ছিল তারা কিন্তু আমাদের সাইটোসলে হয়েছিল, বাট নিউরোপেপটাইডগুলোর সিনথেসিস শুরু হয় হচ্ছে সোমাতে সিনথেসিস হওয়ার পরে এরা রিলিজ হয় এমআরএনএ হিসাবে। তো আমরা যদি সিনথেসিসটা একটু দেখাই নর্মালি, তো এটা হচ্ছে আমাদের ধরলাম নিউক্লিয়াস, তো এইটা হচ্ছে ধরলাম আমাদের ডিএনএ। তো এখন কোনো একটা স্টিমুল্যান্ট আসলো এখানে, তো এখান থেকে হচ্ছে এমআরএনএ তৈরি হলো। এমআরএনএ তৈরি হওয়ার পরে এই এমআরএনএ বের হয়ে এরা রাইবোজোমে যাবে। রাইবোজোমে গিয়ে এখান থেকে কি? এখান থেকে হচ্ছে পেপটাইড তৈরি হবে, পেপটাইড চেইন তৈরি হবে। তো এরা হচ্ছে নিউক্লিয়াস থেকে সিনথেসিস শুরু হয়, বাট মেইনলি সিনথেসিস শেষ হয় হচ্ছে রাইবোজোমে। তো আমরা বলতে পারি এরা হচ্ছে সিনথেসাইজড ইন দ্য রাইবোজোম, এবং এরা রাইবোজোম থেকে পরবর্তীতে হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে আরও প্রসেসড হওয়ার জন্য। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পরে হচ্ছে এরা গোলগি বডিতে যাবে। তো গোলগি বডিতে গেলে এরা হচ্ছে প্যাকেজড হবে এবং প্যাকড ইনটু ভেসিকল। তো নর্মালি পেপটাইড হরমোন ফর্মেশনের সিস্টেমটাই হচ্ছে এখানে আলোচনা, মানে হচ্ছে মেইনলি কাহিনী। তো নিউরোপেপটাইড এটা হরমোন হিসাবেও কাজ করে, নিউরো ট্রান্সমিটার হিসাবেও কাজ করে, যেটা বলি। তারপরে এখন আমরা দেখলাম যে আসলে এটা যদি একটা নিউরন হয়, তো নিউরনের এই সময় হচ্ছে আমাদের কি তৈরি হলো? সময় হচ্ছে আমাদের সেই নিউরোপেপটাইড তৈরি হলো। ধরলাম এটার মধ্যে নিউরোপেপটাইড আছে,
ধরলাম এটার মধ্যে ইনসুলিনই আছে। এখন এই সেলে যদি ইনসুলিন তৈরি হওয়া সম্ভব না, অন্যান্য সেলে হয়। তো এখন এই নিউরোপেপটাইডগুলো আমার হচ্ছে কাজ করার জন্য তো হইলে তো আমার এই পর্যন্ত আসতে হবে, সিনাপটিক নব পর্যন্ত। তার মানে কি নিউরোপেপটাইডকে পুরা এই পথটা ট্রাভেল করে আমার হচ্ছে এই পর্যন্ত আসতে হবে না। এখন এই পর্যন্ত যেহেতু একটা লং প্রসেসে এটা হচ্ছে ট্রাভেল করে, তো এই কারণে এটার অ্যাকশন একটু স্লো এবং এই ট্রাভেলিং স্পিডটাও অনেক স্লো। ট্রাভেলিং স্পিড কত? স্পিড হচ্ছে প্রায় অনলি ফিউ সেন্টিমিটার ইন এ ডে, মানে একদিনে খুবই একদিনের মধ্যে খুব অল্প কিছু সেন্টিমিটার যেতে পারে, এবং এক্ষেত্রে এটার কাজ করার স্পিডও স্লো সেই কারণে। তারপরে এটা ধরলাম আমার হচ্ছে সিনাপটিক নব। এই সিনাপটিক নবের থেকে হচ্ছে আমাদের একটা নিউরোপেপটাইড হচ্ছে রিলিজ হলো। তো এখন এই নিউরোপেপটাইড রিলিজ যখন হবে, এখানে ধরলাম পেপটাইডগুলো চলে আসলো, এবং আমরা দেখছিলাম যে নর্মালি কি হয়, লো মলিকুলার ওয়েটগুলো হচ্ছে এখানে হচ্ছে রিসাইকেলড হয়, বাট এই যে লার্জ মলিকুলগুলো এখানে কোনো রিসাইকেলড হবে না, একবার ব্যবহার মানে একবারে শেষ। তো এখন যেহেতু এটা রিসাইকেল করা যাচ্ছে না, তো এক্ষেত্রে তো আসলে সমস্যা, আসলে রিসাইকেল করা যাচ্ছে না, বারবার ব্যবহার করা যাচ্ছে না। তো এখন তার মানে কি? তার মানে হচ্ছে এদেরকে কাজ করার ক্ষমতা বেশি থাকতে হবে। তো এরা হচ্ছে 1000 টাইমস মোর পটেন্ট দেন লো মলিকুলার ওয়েট নিউরো ট্রান্সমিটার। তো এরা হচ্ছে 1000 টাইম মোর পটেন্ট, বা লো মলিকুলার ওয়েটগুলোর থেকে প্রায় 1000 গুণ বেশি কাজ করতে পারে। এখন তাদের কাজগুলো কি কি আছে? তাদের ফাংশনের মধ্যে প্রথমেই ছিল হচ্ছে ক্যালসিয়াম চ্যানেলের প্রলং ক্লোজার অথবা ওপেনিং। তারপরে হচ্ছে 2 নাম্বার ছিল হচ্ছে মেটাবলিক মেশিনারির প্রলং চেঞ্জ ইন মেটাবলিজম। তারপরে হচ্ছে এরা জিন অ্যাক্টিভেশন করতে পারে, তো প্রলংড অ্যাক্টিভেশন অফ জিন। তারপরে হচ্ছে এরা একটা রিসেপ্টরকে অনেক সময় ধরে অ্যাক্টিভেট করে রাখতে পারে, তো এরা হচ্ছে প্রলংড অ্যাক্টিভেশন অফ রিসেপ্টর। এখন প্রলং তো বলতেছি বা অনেক সময় বলতেছি, এটা আসলে কত সময় বলা হয়ে থাকে? এরা মাস থেকে বছর পর্যন্ত, মানে প্রায় 1 বছর একটা চ্যানেলকে তারা খোলা রাখতে পারে, এত ক্ষমতা তাদেরকে আছে। তো এবার আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ব্রেন স্টেম, পন্স মেডুলা, মিড ব্রেন পন্স মেডুলা। তো মিড ব্রেইনের মধ্যে আমাদের হচ্ছে যদি দেখি, মিড ব্রেইনের মধ্যে এইখানে হচ্ছে আমরা 2টা নিউক্লিয়াস পাবো। তো এটা হচ্ছে নিউক্লিয়াস অফ ডরসালিস, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেন্ট্রালিস, তারপরে আবার পন্সের পিছনে এরকম 2টা নিউক্লিয়াস পাবো। তো একটার নাম হচ্ছে নিউক্লিয়াস পন্টিস, তারপর এটার নাম হচ্ছে নিউক্লিয়াস ম্যাগনাস। তারপরে হচ্ছে আমরা মেডুলার পিছনেও এরকম 2টা নিউক্লিয়াস পাবো। তো এটা হচ্ছে নিউক্লিয়াস অবস্কারিস, আর হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস প্যালিডাস। এখন এই কথা বলার মানে কি? এই 6টা নিউক্লিয়াসকে একসাথে বলা হচ্ছে র্যাফি নিউক্লিয়াস। এখন র্যাফি নিউক্লিয়াস মানে কি? র্যাফি নিউক্লিয়াস মানে হচ্ছে কালেকশন অফ দ্য সেল বডি ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এখন র্যাফি নিউক্লিয়াসের মধ্যে যেহেতু আমাদের হচ্ছে অনেকগুলা সেল থাকে, তো এখন সেলগুলোকে আমরা একটু দেখি, সেলগুলোকে আমরা যদি একটু জুম করি, র্যাফি নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে যে সেলগুলো থাকে এইগুলোর নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে সেরোটোনিন। আমরা তো একটু আগেই বললাম যে সেরোটোনিন র্যাফি নিউক্লিয়াসের হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। তো এখন ধরলাম এইটা একটা সেলের টার্মিনাল, প্রি সিনাপটিক টার্মিনাল, এটা একটা প্রি সিনাপটিক টার্মিনাল, এদিকে হচ্ছে একটা পোস্ট সিনাপটিক টার্মিনাল গেছে। তো এই র্যাফি নিউক্লিয়াসের সেলগুলোর মধ্যে আমরা দেখব একদিক থেকে হচ্ছে আমাদের একটা হরমোন আসে, একটা নিউরো ট্রান্সমিটার আসে, আর একদিক থেকে আরেকটা নিউরো ট্রান্সমিটার আসে। তো এখন আরেক দিক থেকে আরেকটা নিউরো ট্রান্সমিটার আসে এবং এই সেলের উপর পরে একসাথে একটা প্রভাব পড়ে, একটা নর্মাল একটা অ্যাকশন পটেনশিয়াল বা যাই তৈরি হোক কিছু একটা হয়।
তো এখন আমরা এর থেকে আসলে বুঝতে পারি যে আসলে একটা সেলের উপর শুধুমাত্র একটাই নিউরোট্রান্সমিটার আসবে এমন কোনো কথা নাই। একটা সেলের উপর একাধিক নিউরোট্রান্সমিটার আসতে পারে, একটা সেলের উপর একাধিক ধরনের নিউরোট্রান্সমিটার আসতে পারে। ঠিক আছে, তো র্যাফিনিউক্লিয়াসের কথা এখানে কেন বলছি, আসলে র্যাফিনিউক্লিয়াসের যেই নার্ভগুলো আছে, নার্ভ এন্ডিংগুলো আছে, সেখানে হচ্ছে একাধিক একটা সেলের উপর একাধিক নিউরোট্রান্সমিটার কাজ করতে পারে। তো সেই কারণে আমি বলতেছি যে র্যাফিনিউক্লিয়াস এরকম একটা নিউক্লিয়াস যেখানে হচ্ছে একটা সেলের উপর একাধিক নিউরোট্রান্সমিটার কাজ করে। বাট শুধু র্যাফিনিউক্লিয়াসই না, বডির অনেক জায়গায় এরকম নিউরোট্রান্সমিটারগুলো থাকে, আমরা উদাহরণ পাই। তো নর্মালি অনেক সময় এমন হতে পারে যে একটা নিউক্লিয়াস থেকে হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিলিজ হলো, আর একটা নিউক্লিয়াস থেকে গ্রোথ ফ্যাক্টর রিলিজ হলো, তো গ্রোথ হরমোন আর কি। তো এই গ্রোথ হরমোন এবং অ্যাসিটাইল কোলিন দুইটা মিলে হচ্ছে পরবর্তী যে প্রিসিনাপটিক টার্মিনাল, এখানে হচ্ছে একটা মানে দুইটা মিলে একটা রেজাল্টেন্ট যেই অ্যাকশন পটেনশিয়াল বা যাই বলে একটা মেটাবলিজমের চেঞ্জ যাই হোক তৈরি করতে পারে। ঠিক আছে, আর র্যাফিনিউক্লিয়াস যেহেতু আমরা বললাম যে সেরোটোনিন কন্টেইনিং নিউক্লিয়াস বা হচ্ছে সেরোটোনিন কন্টেইনিং সেল থাকে এখানে, তো এরা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের স্লিপ সাইকেলে হেল্প করে। তার সাথে সাথে এরা হচ্ছে আমাদের কি করে, ওয়েকফুলনেসও হেল্প করে। তো আজকে নিউরোট্রান্সমিটার নিয়ে আলোচনা এটাই ছিল, যে এই পর্যন্ত। তো আমরা আজকের ক্লাসে বিভিন্ন টাইপের নিউরোট্রান্সমিটার, তারা কীভাবে কাজ করে, তারা কোথায় কাজ করে, এইগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা লো মলিকুলার ওয়েট, হাই মলিকুলার ওয়েট নিউরোট্রান্সমিটার নিয়ে হালকা পাতলা আলোচনা করেছি, এবং সবার লাস্টে আমরা একটা জিনিস বুঝলাম যে আসলে একটা নিউরনের উপর একাধিক নিউরোট্রান্সমিটারও কাজ করতে পারে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো আগামী দিনে আমরা হয়তোবা অন্য একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।